আসসালামু আলাইকুম। আজকে এই সেগমেন্টটি থাকছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সামষ্টিক পর্যায়ে উৎপাদনের উপর। এর আগের লেকচার 2তে আমরা শিখেছি মোট দেশজ উৎপাদন সম্পর্কে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি সম্পর্কে। আজকে এই লেকচার 3তে আমরা শিখব মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি সম্পর্কে। এর আগে লেকচার 1-এ আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি সম্পর্কে একটু ধারণা কিন্তু পেয়ে গেছি। তো এর আগে লেকচারে আমরা দেখেছি জিডিপি সম্পর্কে, আজকে আমরা দেখব জিএনপি সম্পর্কে। তো জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে জিএনপিতে একটি দেশের সকল নাগরিক কি হতে হবে? ওই দেশের নাগরিক দেশের ভেতরে অথবা বাইরে, অর্থাৎ দেশে থেকে বা বিদেশে যে কোনো জায়গায় সে যে পণ্য বা সেবা উৎপাদন করছে সে পণ্য বা সেবার মোট আর্থিক মূল্যই হলো জিএনপি। আর এখানে ব্যাপারটা হলো আমাদের দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে যে বিদেশি কোম্পানি বা কর্মকর্তাগণ সেবা বা পণ্য উৎপাদন করছে তার কোনো মূল্য কিন্তু আমাদের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা যদি সংজ্ঞা বলতে চাই, আমাদের বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটি অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। তো এখানে আমরা একটি সূত্র দেখব, তোমাদের বইয়েও আছে। বইয়ের সূত্রটা হলো কি বলে, আমরা যে আমাদের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী সেটা কিন্তু আমরা প্রকাশ করি কি দিয়ে? কিউ দিয়ে। তো যতগুলো পণ্য বা সেবা উৎপাদিত হয় সেগুলো কীভাবে আমরা এক্সপ্রেস করব? Q1, Q2, Q3 এভাবে করে Qn মানে n সংখ্যক নাম্বার। আর সেগুলোর তো নিশ্চয়ই মূল্য আছে, তাই না? বাজার মূল্য আছে। তো সেটা কি হবে? প্রাইস। সেটা প্রত্যেকটা কোয়ান্টিটির পণ্যের মূল্য কি? প্রাইস। P1, P2 এভাবে করে আমাদের Pn অর্থাৎ n সংখ্যক প্রাইস। তো আমরা কি করব? যখন আমরা কোয়ান্টিটির সাথে প্রাইসের গুণ করব তখনই আমাদের কী আসবে? আমরা যখন কোয়ান্টিটি এবং প্রাইসের গুণ করে প্রত্যেকটা পণ্য বা সেবা সামগ্রী এরকম গুণ করে টোটাল যোগ করব তখনই আমাদের চলে আসবে জিএনপি। তো ব্যাপারটা আমরা সামেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। সামেশন উপরে থাকবে এন অর্থাৎ নাম্বার, আর নিচে হলো আই, এটা হলো সময়, ইয়ার 1 বছর, আমরা 1 বছর অর্থ বছরে ধরছি। এরপর হলো পি প্রাইস এবং ইন্টু কিউ কোয়ান্টিটি। জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বারবার একটি জিনিস চলে আসছে, সেটা কি? আর্থিক মূল্য, অর্থাৎ যে পণ্য বা সেবা উৎপাদিত হয়েছে সেটার আর্থিক মূল্য। এখন এই আর্থিক মূল্য কিন্তু আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটি হলো চলতি বাজার মূল্যে, আরেকটি হলো স্থির মূল্যে। চলতি বাজার মূল্যে কোনটা? আমরা যদি 2020 সালে জিএনপি নির্ণয় করতে চাই তাহলে আমাদের পণ্য বা সেবার যে মূল্যটা ধরতে হবে সেটা কি হবে? সেটা হবে 2020 সালেরই মূল্য, মানে বাজারে 2020 সালে ওই পণ্য বা সেবার মূল্যটা কতটুকু। এটা তো গেলো চলতি বাজার মূল্যে। আরেকটা হলো স্থির মূল্যে। দেখো এটাকে অনেকটা বলে ফিক্সড প্রাইস, ঠিক আছে? ফিক্সড প্রাইস ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি 2020 সালে জিএনপি নির্ণয় করতে চাই তাহলে আমরা ওই পণ্য বা সেবার 2020 সালের মূল্যটাকে কাউন্ট করব না, আমরা কাউন্ট করব কি? এর আগের কোনো স্থির মূল্যে, আগের কোনো বছরের অর্থ বছরের মূল্য। ধরা গেলে এটা 2017 সাল হতে পারে, 2018 সাল হতে পারে, যেটাই হোক না কেন সেটা নির্ধারিত এবং সেটা ফিক্সড। তো আমরা যখন প্রাইস কনসিডার করব তখন সবসময় আমাদের কি করতে হবে? স্থির মূল্যের সময় সবসময় পূর্বের কোনো একটি বছরের অর্থমূল্য ধরতে হবে। তো আমরা যখন চলতি বাজার মূল্যে জিএনপি নির্ণয় করব সেটাকে বলবে আর্থিক জিএনপি। কি? আর্থিক জিএনপি বা ফিনান্সিয়াল জিএনপি। এবং স্থির মূল্যে যখন আমরা জিএনপি নির্ণয় করব সেটাকে বলে প্রকৃত জিএনপি বা অ্যাকচুয়াল জিএনপি। জিএনপি নির্ণয়ের সময় আমাদের কিছু শর্ত মাথায় রাখতে হবে। জিডিপির ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু শর্ত ছিল। তো দেখি কি কি শর্ত। প্রথমটি, জিএনপি একটি নির্দিষ্ট সময় গণনা করতে হবে। সেটা 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে। সাধারণত আমরা একটি অর্থ বছরেরই জিএনপি নির্ণয় করি। তারপর এটি শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য ও সেবা কর্মই জিএনপি এর অন্তর্ভুক্ত হবে। যে নির্দিষ্ট সময়টাতে আমরা জিএনপি নির্ণয় করছি সেই সময়টুকু ধরে যেই ধরনের পণ্য বা সেবাগুলো উৎপন্ন হয়েছে, আগের বছরের না, ঠিক আছে? এই বছরে বা এই সময়টার মধ্যে কোন পরিমাণে ফিনিশড গুড মানে একদম সম্পূর্ণভাবে উৎপাদিত হয়ে গেছে, অর্ধসমাপ্ত বা মাধ্যমিক কোনো পণ্য
যেটা কাঁচামাল হিসেবে পরবর্তী উৎপাদনে ব্যবহার হবে সেটা কিন্তু জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। তারপরেরটি চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মের আর্থিক মূল্য জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, যেটা আগে বলে ফেললাম। মানে যে পণ্যটা একদম পুরোপুরিভাবে ভোগ করা বা ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে সেটাই আমরা জিএনপিতে অন্তর্ভুক্ত করব, কোনো অসমাপ্ত পণ্য অন্তর্ভুক্ত করব না। দ্রব্য ও সেবা কর্ম অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে। অর্থাৎ তুমি কি করবে, অর্থের আশায় বা অর্থ দ্বারা বিনিময়ের জন্যই তুমি কি করবে, সেবা বা দ্রব্য সামগ্রী উৎপাদন করেছো যেটা, সেটাই কি করবে, জিএনপিতে অন্তর্ভুক্ত করবে। তুমি তোমার নিজের ভোগের জন্য, নিজের ব্যবহার করার জন্য, তোমার পার্সোনাল ইউজের জন্য যেটা উৎপাদন করেছো সেটা কিন্তু জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? তো এটাই তুমি ব্যবসায়িক চিন্তা মাথায় রেখে যে পণ্যগুলো উৎপাদন করেছো সেটা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও সেবা জিএনপিতে ধরা যাবে না। তুমি কি বলে বেআইনি ব্যবসা করেছো, যে ব্যবসাটা আমাদের আইন দ্বারা সিদ্ধ নয়, এরকম কোনো গেইন বা এরকম কোনো প্রোডাকশন কখনোই তোমার জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। উৎপাদিত পণ্য ও সেবার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে। হ্যাঁ, তুমি যখন অর্থনৈতিক কাজে বা অর্থনৈতিক উদ্দেশ্যেই যখন উৎপাদনটা করেছো তখন কি করতে হবে, সেটা তো অবশ্যই একটি বাজার মূল্য থাকবে, কারণ বাজার মূল্য না থাকলে তুমি এটা ক্রয় বিক্রয় করবে কিভাবে, তাই না? এটা একটি বাজার মূল্য থাকবে। একটা দেশের সকল মানুষের দেশের ভেতরে ও বাইরে উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবভুক্ত করা হবে। হ্যাঁ, এটা কিন্তু মূল শর্ত বলা যায় যে আমাদের দেশে যারা নাগরিক তারা হোক দেশের ভিতরে থেকে উৎপাদন করুক বা দেশের বাইরে গিয়ে উৎপাদন করুক, তাদের টোটাল উৎপাদনটা কি করতে হবে, আমাদের হিসাবভুক্ত করতে হবে। এবং শেষের যেটা, দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিদের উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবে ধরা হয় না। আগেই বলেছি জিডিপিতে এটাই অন্তর্ভুক্ত হলো, আমাদের জিএনপিতে কিন্তু কখনোই কোনো বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হবে না। এর জন্যে কিন্তু আমরা এটা আমাদের মোট জাতীয় উৎপাদন বলি। ঠিক আছে? এর আগে যেহেতু ভৌগোলিক ব্যাপার ছিল, দেশ ছিল, সেখানে আমরা বলতাম দেশজ উৎপাদন, যেটা কিনা জিডিপি ডোমেস্টিক ছিল। বাট এখন কিন্তু আমাদের ন্যাশনাল বা দেশ জাতীয়তা এই ব্যাপারটা আসছে, তাই আমরা এটাকে বলি মোট জাতীয় উৎপাদন। লেকচার 1-এ আমরা যখন বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা দেখেছি আমরা চাইলে জিএনপিকে দুইটি দৃষ্টিকোণ থেকে বের করতে পারি বা নির্ণয় করতে পারি। একটি হলো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, আরেকটি হলো আয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দৃষ্টিকোণটাকে কিন্তু আবার বলে ডিমান্ড সাইড এবং আয়ের দৃষ্টিকোণটাকে আবার বলে সাপ্লাই সাইড। তো প্রথমে আমরা দেখব ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে জিএনপি নির্ণয় করব। এর জন্য আমাদের কিছু উপাদানকে কনসিডার করতে হবে, অর্থাৎ ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা যখন জিএনপিটা নির্ণয় করব তখন কি কি উপাদান এখানে ইনক্লুড করতে হবে। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের জিএনপি নির্ণয় করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে 4টি উপাদানের উপর। সে 4টি উপাদানকে আবার বলে অর্থনীতির 4টি ক্ষেত্র, যেগুলোর ব্যয়কে আমরা কি করব, জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে ইনক্লুড করব। তো 4টি ক্ষেত্র হলো পরিবার, ব্যবসায়, সরকার এবং বৈদেশিক ক্ষেত্র। অর্থাৎ এই 4টি ক্ষেত্র থেকে কোন ধরনের ব্যয়গুলো করা হয় সেগুলোই আসবে জিএনপিতে। প্রথমটা আসি পরিবারের ভিত্তিতে পরিচালিত ভোগ ব্যয় বা ব্যক্তিগত ভোগ ব্যয়। এটাকে অনেকটা পার্সোনাল কনজাম্পশন, এবং আমরা যখন সূত্র ব্যবহার করব তখন এটাকে আমরা শুধু সি দিয়ে বোঝাবো। দেখো, একটি নির্দিষ্ট সময়, সাধারণত একটি অর্থ বছরে দেশের জনগণ দ্রব্য ও সেবা ব্যবহারের জন্য যে পরিমাণে অর্থ ব্যয় করে তাকেই ভোগ ব্যয় বলে। অর্থাৎ দেশের সাধারণ জনগণ আমরা যারা আমাদের জীবন যাপন করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা যে ধরনের ব্যয়গুলো করে থাকি। কোন ধরনের ব্যয়? আমরা স্থায়ী ভোগ্যপণ্যের জন্য ব্যয় করতে পারি, যেমন আমরা গাড়ি কিনতে পারি, তারপর আমরা আমাদের পার্সোনাল ইউজের জন্য টিভি কিনতে পারি, রেফ্রিজারেটর কিনতে পারি, জীবনকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস ইউজ করি, ডিভাইস ইউজ করি। এগুলো কিন্তু অনেক দিন, 1 বছরের বেশি সময় যায়, তাই না? আমরা কি একটি গাড়ি বা একটি রেফ্রিজারেটর কি 1 বছরের জন্য ক্রয় করি? না, সেটা কমপক্ষে একাধিক বছর, কমপক্ষে 2-3 বছর তো যাবেই, তাই না? তো এগুলোকে বলে স্থায়ী ভোগ্যপণ্য। তারপর আসে অস্থায়ী ভোগ্যপণ্য, মানে 1 বছরের কম সময়ের মধ্যে বা ছোট ছোট সময়ের জন্য আমরা যে ধরনের ব্যয়গুলো করি। কোনগুলো? আমাদের খাদ্যদ্রব্যর জন্য, বিভিন্ন সেবার জন্য, খাদ্যদ্রব্য, চাল ডাল তরকারি, তারপর বিভিন্ন সেবা, যেমন আমাদের চিকিৎসা প্রয়োজন হয়, লন্ড্রি, সেলুন, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে ধরনের খরচগুলো করে থাকি সেগুলো কি আসবে? অস্থায়ী ভোগ ব্যয়, ভোগ্যপণ্যের জন্য ব্যয়। তারপর হলো আরও ভোগ্য ব্যয়।
আরোপ্য ভোগ ব্যয়। দেখো, পরিবারগুলো নিজে উৎপাদন করে এবং নিজেরাই ভোগ করে এরূপ পণ্য উৎপাদনের ব্যয়। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ তারা তো কৃষিকাজের সাথে জড়িত। তো তারা যারা কৃষক, তারা যে পণ্য ফসল উৎপাদন করছে তারা কি সবটাই বিক্রি করে দিচ্ছে? না, তারা কিন্তু সবটা বিক্রি করছে না, তারা কিছুটা নিজেদের জন্য রাখছে, নিজেরাও এটা কনজিউম করছে। তো তারা যে কৃষি পণ্যগুলো নিজেরা উৎপাদন করে নিজেরাই ভোগ করছে, সেটা কি বলবো? আরোপ্য ভোগ ব্যয়। উপাদান ব্যবসার ক্ষেত্রে পরিচালিত মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ ব্যয় বা বেসরকারি বিনিয়োগ ব্যয়। দেখো, এখানে কিন্তু পুরোপুরি প্রাইভেট ইনভেস্টমেন্টকে মিন করছে। অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ, আমাদের যে সঞ্চয়টা আছে সেটা আমরা কতটা বা কোন পরিমাণে বিনিয়োগ করছি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে। তো এটা শুধু ব্যবসা বাণিজ্য না, আমাদের যে শিল্প খাতটা আছে সেই শিল্প খাত ইন্ডাস্ট্রিতে কোন লেভেলের বা কত পরিমাণে বিনিয়োগ হয়েছে, কিসের জন্য, সেটাই এখন আমরা দেখব। মূলধন দ্রব্য উৎপাদনের জন্য। এখানে কি বলা আছে? এখানে বলা আছে একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ ধরো একটি নির্দিষ্ট অর্থ বছরে একটি দেশের নতুন মূলধন দ্রব্য সৃষ্টির জন্য যে ব্যয় করা হয় তাকে বিনিয়োগ ব্যয় বলে। অর্থাৎ এখানে আমাদের কি আসবে? মূলধন দ্রব্য সৃষ্টি, সেটার জন্য আমাদের কি ব্যয় করতে হয়? প্রথমটি, নতুন যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয়। আমরা নতুন যন্ত্রপাতি কেন ক্রয় করব? অবশ্যই পণ্য বা সেবা উৎপাদন করার জন্য। ব্যবসা বাণিজ্য তো এটাই করে থাকে, নতুন যন্ত্রপাতি ক্রয় করে থাকে। আর এখানে আমাদের নতুন যন্ত্রপাতি ক্রয় করতে হবে, কখনো কোনো সেকেন্ড হ্যান্ড যন্ত্রপাতি ক্রয়ের ব্যয় আমাদের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। সবসময় নতুন যন্ত্রপাতি ক্রয়ের ব্যয়টাই অন্তর্ভুক্ত হবে। পরেরটা, বসবাসের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত দালান কোঠা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। আমাদের সাধারণ জনগণ, আমরা যারা নিজেরা বসবাস করার জন্য দালান কোঠা নির্মাণ করছি এবং যে ব্যবসা বাণিজ্য তাদের যে ব্যবসায়িক কার্যক্রমের জন্য যে দালান কোঠা নির্মাণ করছে বা ব্যবহার করছে, সেটার দাম বা মূল্য কিন্তু আমাদের জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। তারপরেরটি, উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য যা প্রস্তুত আছে সেইটার চূড়ান্ত মজুদ পণ্যের মূল্যটাই জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমাদের যেই পণ্যটা অলরেডি উৎপাদন হয়ে রেডি আছে সেটাই জিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোনো অসমাপ্ত বা অর্ধসমাপ্ত পণ্য বা আগের বছরে উৎপাদিত পণ্য কখনোই আমাদের বর্তমান অর্থ বছরের জিএনপি নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে না। 3 নাম্বার, সরকারি ব্যয়। দেখো, সরকার তার প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য, অর্থাৎ দেশ পরিচালনার জন্য যেই ধরনের ব্যয়গুলো করে থাকে, কোন ক্ষেত্রে? চূড়ান্ত পণ্য বা সেবা সামগ্রীর জন্য যে ব্যয়গুলো করে। কিভাবে? দেখো, আমাদের দেশে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত। তো এই প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তা কর্মচারীর জন্য এবং অন্যান্য যে খাতেগুলো ব্যয়গুলো করে থাকে সেগুলি আসবে সরকারি ব্যয় হিসেবে। তো তাদেরকে কি দিতে হবে? সরকারি কর্মকর্তা কর্মচারী হোক সামরিক বা বেসামরিক, তাদের কি বেতন ভাতা দিতে হবে। তো এগুলো কি আসবে? জিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু সরকার যে হস্তান্তর ব্যয় করে সেটা কিন্তু কখনো আমাদের জিএনপিতে আসবে না। হস্তান্তর ব্যয় কোনগুলো? ওই যে মুক্তিযোদ্ধা ভাতা, বেকার ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি ব্যয়গুলো। কারণ এগুলো কিন্তু কোনো রকম উৎপাদনের সাথে জড়িত না, ঠিক আছে? এগুলো এমনি ব্যয় যেটা কিনা দেশের জনগণের জীবনের যাত্রার মান উন্নত করার জন্য বা কিছু গোষ্ঠী যাদের লাইফ কিন্তু খুব ভালনারেবল সিচুয়েশন আছে তারা যেন আরেকটু ভালো থাকতে পারে, এই ধরনের ব্যয়। এগুলো কোনো রকম উৎপাদনের সাথে জড়িত না থাকায় আমরা কখনো জিএনপি নির্ণয়ে এগুলো অন্তর্ভুক্ত করব না। 4 নম্বর উপাদান, বৈদেশিক ক্ষেত্র। তো এই বৈদেশিক ক্ষেত্রের ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, বৈদেশিক ক্ষেত্রের ব্যয় আগে বাদ দিই, আগে আমরা দেখি বৈদেশিক ক্ষেত্রের জিনিস কয়টা। বৈদেশিক ক্ষেত্রের জিনিস মোট 2টা, একটা হলো আমদানি, একটা হলো রপ্তানি। আমদানি কোনটা? বিদেশ থেকে আমরা যে পণ্য বা সেবা ক্রয় করে আমাদের দেশে নিয়ে আসছি সেটা আমদানি। আর রপ্তানি হলো আমাদের দেশে উৎপাদিত পণ্য বা সেবা যেটা কিনা আমরা বিদেশে বিক্রি করছি। তো জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে না আমাদের আমদানির দরকার আছে না আমাদের রপ্তানির দরকার আছে, আমাদের প্রয়োজন আছে নিট রপ্তানি। নিট রপ্তানিটা কি? নিট রপ্তানি হলো আমদানির ওপর রপ্তানির আধিক্য। অর্থাৎ আমরা যখন মোট রপ্তানি থেকে মোট আমদানিটা বাদ দিব সেটাই আসবে আমাদের নিট রপ্তানি। তো আমাদের দেশে যদি আমদানি থেকে রপ্তানি বেশি হয় তখন আমরা যখন নিট রপ্তানি বের করব সেটা আসবে একটি পজিটিভ ফিগার। আর যখন আমাদের আমদানি বেশি হয়ে যাবে, অর্থাৎ আমরা
বিদেশ থেকে বেশি পণ্য নিয়ে আসছি ক্রয় করে রপ্তানি করার থেকে, সেক্ষেত্রে আমাদের নিট রপ্তানি একটি নেগেটিভ ফিগার আসবে। তো প্রশ্ন হতে পারে কেন আমরা নিট রপ্তানিটা কনসিডার করব এটা দেখার জন্য যে একটি দেশের পণ্য বা সেবার জন্য বিদেশিরা কী পরিমাণে অর্থ ব্যয় করে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ব্যয়। কিসের উপর? আমাদের দেশে উৎপাদিত পণ্যের উপর বিদেশিরা কোন পরিমাণে ব্যয় করছে সেটা দেখার জন্য। আবার বিদেশি পণ্যের জন্য আমাদের দেশের নাগরিকরা কী পরিমাণে অর্থ ব্যয় করছে সেটা দেখার জন্য, অর্থাৎ আমদানি। বিদেশ উৎপাদিত পণ্যের জন্য আমরা কোন পরিমাণে ব্যয় করছি, তো দুইটাই তো ব্যয়। এই দুইটা ব্যয়কে আমরা কি করব, অ্যাডজাস্ট করে আমরা বের করব নিট রপ্তানি। তো আমরা যখন কি করব, আমরা যখন আমাদের পার্সোনাল কনজামশন কনসিডার করব, পার্সোনাল কনজামশনের জন্য অর্থাৎ ব্যক্তিগত ভোগ ব্যয় আমরা নির্ণয় করলাম। তারপর আমরা কি ব্যবসায়ের ক্ষেত্রে কতটা প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা নির্ণয় করলাম, সরকারের এক্সপেন্ডিচারও নির্ণয় করলাম। এরপর আমাদের নির্ণয় করতে হবে বৈদেশিক ক্ষেত্রে অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা কোন ধরনের ব্যয় করি। তো এই চারটি জিনিস যখন আমরা কনসিডার করতে পারবো, একসাথে নিয়ে আসতে পারবো, তখনই আমরা বের করতে পারবো জিএনপি। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি নির্ণয়ের জন্য যে চারটি উপাদান লাগবে, সেই চারটি উপাদান কি কি এবং সেগুলোতে কি কি অন্তর্ভুক্ত হয় আমরা কিন্তু জেনে গেছি। তো আসো এখন আমরা জিএনপিটা নির্ণয় করে ফেলি। তো জিএনপির সূত্রটা কি? আমরা যখন ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি নির্ণয় করব তখন আমাদের কি কি আসবে? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। তো সি কিসের জন্য? সিটা হলো আমাদের পার্সোনাল কনজামশনের জন্য সি আসছে। এরপর হলো ইনভেস্টমেন্ট, পার্সোনাল ইনভেস্টমেন্ট বা প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটার জন্য আসছে আই। তারপর হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা হতে পারে কনজামশনের জন্য, সেটা হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। ঠিক আছে, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা আমরা দিয়ে দিলাম জি দিয়ে। এরপর কি? নিট এক্সপোর্ট, এক্স এন দিয়ে যেটা মিন করছি। তো নিট এক্সপোর্টটা কি? মোট রপ্তানি মাইনাস মোট আমদানি। তো এই চারটি জিনিস যখন আমরা একসাথে অ্যাড করতে পারবো তখনই আমরা কি পাবো? জিএনপি। এখন দেখব আয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপিটা কীভাবে নির্ণয় করা যায়। আয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি নির্ণয় করতে হলে আমাদের চারটা জিনিসকে যোগ দিতে হবে। সে চারটা জিনিস কি কি? খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। তো এই চারটা জিনিস আসলেই কি এবং এগুলোর মধ্যে আসলে কি কি ইনক্লুড হয়, কেন আমরা আয়ের দৃষ্টিকোণ থেকে নির্ণয় করতে গেলে এগুলোই যোগ দিব, সেগুলো এখন দেখব। প্রথম উপাদান খাজনা। খাজনা জিনিসটা কি? দেখো, অর্থনীতিতে আমরা রেন্ট বলতে যে জিনিসটাকে মিন করি সেটাই কিন্তু এখানে খাজনা হিসেবে মেনশন করা হয়েছে। রেন্ট মানে তো ভাড়া, তাই না? হ্যাঁ, দেখো একটি নির্দিষ্ট সময় অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থ বছরে একটি দেশের জমি, কারখানা, দোকান, বাসগৃহ ইত্যাদি হতে প্রাপ্ত ভাড়াকে খাজনা বলে। এটা যে একটা আয় সেটা তো আমরা জানি। তোমার অনেক বড় একটা বিশাল একটা জমি আছে, সেটা তুমি কাউকে ভাড়া দিলে সেখান থেকে যে অর্থটা পাচ্ছ এটা তো তোমার আয়। তোমার দোকান ছিল, সেটা তুমি ভাড়া দিচ্ছ, সেটা থেকে প্রাপ্ত অর্থ তোমার আয়। কারখানা থেকে সেম এই জিনিসগুলো, অর্থাৎ কোনো জিনিস ভাড়া দিয়ে তুমি যে অর্থটা পাচ্ছ সেটাই কি তোমার খাজনা বা খাজনা রেন্টের আয়। তো দেখো এখানে যে শুধু যে তুমি যে ভাড়া দিচ্ছ সেটা না, তুমি যদি তোমার নিজের জায়গায়, নিজের বাড়িতে বা নিজের দালান কোঠায়, নিজের বাসগৃহে বাস করো, সেখানে তোমার যে ওই যে বাসগৃহ বা জমির যে দামটা আছে, ঠিক আছে, তুমি যদি এটা যদি ভাড়া নিতে তাহলে সেটার যে রেন্টটা হতো সে অন্তর্নিহিত রেন্টটাও কিন্তু জিএনপিতে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু তাই না, তুমি যদি তোমার সুনাম, ব্যবসায়িক সুনাম, কপিরাইট, প্যাটেন্ট রাইট, রয়্যালটি ইত্যাদিও যদি ভাড়া দাও বা ইত্যাদি থেকে যে অর্থটা পাও, প্রাপ্ত অর্থ কিন্তু জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। তৃতীয় উপাদান মজুরি। মজুরি জিনিসটা কি? তুমি তোমার শ্রমের বিনিময়ে যে অর্থটা পাচ্ছ সেটাই মজুরি। তো মজুরি যে একটা আয় এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সময় অর্থাৎ একটি অর্থ বছরে দেশের সকল শ্রমিক কর্মচারী প্রাপ্ত মজুরি, বেতন ভাতা, ওভারটাইম বাবদ প্রাপ্ত অর্থ, পেনশন ইত্যাদি সহ যেই সকল সুযোগ সুবিধা গ্রহণ করে তাদের সমষ্টিকে মজুরি বলে। এই সব কিছুই তুমি শুধু অর্থ পাবে তা না, তুমি কিছু সুবিধাও, সুযোগ সুবিধাও পেতে পারো। যেমন তুমি বসবাসের জন্য বাড়ি পেতে পারো, তারপর যাতায়াতের জন্য গাড়ি পেতে পারো, তারপর মাস শেষে হয়তো তুমি মেডিকেল অ্যালোয়ান্সেস পেতে পারো, বিমা ইন্স্যুরেন্সের জন্য সুবিধা পেতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মজুরি হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং এটা কিন্তু পুরোটাই তোমার আয় হিসেবে
গণ্য হবে। তো আয় হিসেবে তোমার মজুরি, অর্থাৎ শুধু তোমার একা না, দেশের সকল জনগণের যে মজুরিটা পায় সেইটাই কি হবে, জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। তৃতীয় উপাদান, সুদ। দেখো, তুমি তোমার জমানো টাকা, ঠিক আছে, তোমার যে একটি সঞ্চয় আছে সেটাকে ধরি মূলধন, সেই টাকাটা তুমি যদি কাউকে ঋণ দাও, সেই ঋণের বিনিময়ে তুমি কি পাচ্ছ, একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছ। তো এই সুদটা কি, তোমার ওই মূলধন বা তোমার সঞ্চয়ের বিপরীতে তোমার আয়। তো একটি দেশের জনগণ কর্তৃক প্রাপ্ত সুদ জিএনপি নির্ণয়ে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ এটা একটা আয়। তোমার সঞ্চয়ের তুমি যে সঞ্চয় করছো বা তোমার যে মূলধনটা আছে তার বিপরীতের আয়। কিন্তু জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা কোনো গভর্নমেন্ট ইন্টারেস্ট অর্থাৎ সরকারি ঋণের সুদ অন্তর্ভুক্ত করব না, কারণ গভর্নমেন্ট যে ঋণটা গ্রহণ করেছে, ঠিক আছে, সেটার বিপরীতে যে সুদটা তাকে প্রদান করতে হচ্ছে সেটা কিন্তু তার জনগণেরই সুদ, কারণ গভর্নমেন্ট যে ঋণটা নিচ্ছে সেটা জনগণের ঋণ, গভর্নমেন্ট যেটা পে করছে সেটাও জনগণের টাকা থেকেই পে করছে। তো একই জিনিস আমরা যেন দুইবার ব্যবহার না করি। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা যখন জিএনপি নির্ণয় করব তখন শুধু সাধারণ জনগণের যে ঋণ থেকে প্রাপ্ত সুদ বা তারা যে সুদটা প্রদান করছে সেটাই শুধু আমরা ইনক্লুড করব, কখনো কোনো গভর্নমেন্ট ইন্টারেস্ট অন্তর্ভুক্ত করব না। শেষের উপাদান, মুনাফা বা প্রফিট। দেখো, একটি অর্থ বছরে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, সেটা এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, যৌথ মালিকানাধীন কোম্পানি, যাই হোক না কেন, এই সকল কোম্পানি হতে জনগণ যে আয়টা হয়, ঠিক আছে, সাধারণ মানুষ যে আয়টা পায় বা এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যে আয়টা হয় সেটাই কি, মুনাফা। তো জাতীয় আয় নির্ণয় অর্থাৎ জিএনপি নির্ণয় এই সকল মুনাফাও কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। তো এই মুনাফাটা যদি তারা পুরোটাই বন্টন করে সেটা যেমন অন্তর্ভুক্ত হবে, আবার কিছু যদি অবন্টিত রেখে পরবর্তী বিনিয়োগের জন্য ব্যবহার করে সে অবন্টিত মুনাফাটাও কিন্তু জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে হিসাবে ধরা হবে। তো আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা যখনই জিএনপিটা নির্ণয় করব তখন আমরা কি করব, রেন্ট প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, অর্থাৎ খাজনা, মজুরি, সুদ এবং প্রফিট, এই চারটাকে যখন একসাথে যোগ করব তখনই আমাদের জিএনপি নির্ণয় হয়ে যাবে। জিএনপি সম্পর্কে মোটামুটি থিওরিটিক্যাল নলেজ কিন্তু আমাদের চলে আসছে। চলো এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। তোমাদের বই 256 নম্বর পেজে উদাহরণ 1 দেখো। এখানে কি বলা আছে, নিম্নের তথ্য হতে জিএনপি নির্ণয় করো। এখানে কতগুলো ভোগ ব্যয় আছে, আমদানি রপ্তানি ব্যয় আছে। দেখো, ব্যক্তিগত ভোগ ব্যয় 7,310 কোটি টাকা, মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ 1,428 কোটি টাকা, দ্রব্য ও সেবা সামগ্রীর সরকারি ক্রয় 2,116 কোটি টাকা, রপ্তানি আয় 1,480 কোটি টাকা, আমদানি ব্যয় 1,360 কোটি টাকা। দেখো, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের ডিসাইড করতে হবে আমরা জিএনপিটা কোন দৃষ্টিকোণ থেকে নির্ণয় করব। আমরা কি আয়ের দৃষ্টিকোণ থেকে নির্ণয় করব না ব্যয়ের দৃষ্টিকোণ থেকে নির্ণয় করব। এই পুরো ডিসিশনটা বা বিবেচনাটাই নির্ভর করছে কোন ধরনের ইনফরমেশন আমাদের ম্যাথে দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের সবকয়টা ব্যয়ের ইনফরমেশন দেওয়া আছে, যেমন ব্যক্তিগত ভোগ ব্যয় সি, কনজামশন, মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ ইনভেস্টমেন্ট আই, দ্রব্য ও সেবা সামগ্রীর সরকারি ক্রয় অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো এই সমস্যাগুলো বা এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের ব্যয়ের পদ্ধতিতে জিএনপি নির্ণয়। তো আমরা যাই, আমাদের জিএনপিতে সি কনজামশন 7,310 এর সাথে যোগ করছি ইনভেস্টমেন্ট 1,428 কোটি টাকা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 2,116 কোটি টাকা। এর সাথে কি আমাদের কিন্তু নিট রপ্তানি ব্যয়টা অ্যাড করতে হবে। তো নিট রপ্তানি ব্যয় আমি কিভাবে বের করব, আমাদের মোট রপ্তানি থেকে মোট আমদানি ব্যয়টা বাদ দিতে হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটে বা প্যারেন্থিসিসে আমরা কি করছি, 1,480 কোটি টাকা থেকে 1,364 কোটি টাকা বাদ দিচ্ছি। তো টোটাল এ যোগ বিয়োগের পরে আমার কি চলে আসছে, আমার চলে আসছে 10,970 কোটি টাকা। এটাই কি আমাদের ওই অর্থ বছরে মোট জিএনপি। উদাহরণ 2 দেখি। এখানে আমাদের জিএনপি নির্ণয় করতে হবে কিন্তু দুটি পদ্ধতিতেই, অর্থাৎ ব্যয় পদ্ধতিতে এবং আয়ের পদ্ধতিতে। এখানে একটি বক্সে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো আমাদের জিএনপি নির্ণয়ে ব্যবহার করতে হবে। দুটি পদ্ধতিতে আলাদা আলাদা জিনিসগুলো ইউজ হবে, কারণ আমরা তো দুটি পদ্ধতিতে আলাদা আলাদা কম্পোনেন্টস অ্যাড করি, তাই না? হ্যাঁ, দেখি কি কি আছে।
খাজনা, ব্যক্তিগত ভোগ ব্যয়, কর্পোরেট আয়কর, অবন্টিত কর্পোরেট মুনাফা, নিট রপ্তানি। দেখো এখানে নিট রপ্তানিটা তারা বের করে দিয়েছে, তার মানে আমাদের আর রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার দরকার নেই। লভ্যাংশ, মূলধন ভোগ অ্যালাউন্স, সুদ, পরোক্ষ ব্যবসায় কর, মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, দ্রব্য ও সেবার সরকারি ক্রয়, মালিকানা আয় বা প্রপার্টার আয়। দেখো এখানে আমরা যখন ব্যয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করব তখন আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো কনজাম্পশনের সাথে আমরা যখন ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যোগ করব এবং তার সাথে যখন আমরা নিট রপ্তানি অর্থাৎ নেট এক্সপোর্টটা যোগ করব তখন আমাদের জিএনপিটা নির্ণয় হয়ে যাবে। তো আমাদের এখানে কি কি করতে হবে? কনজাম্পশন অর্থাৎ ব্যক্তিগত ভোগ ব্যয় যোগ দিতে অ্যাড করতে হবে। কত? 1080 কোটি টাকা। এর সাথে আসবে ইনভেস্টমেন্ট, কত টাকা? মোট ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ আমাদের এখানে দেওয়া আছে 240 কোটি টাকা। এরপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কত আছে? দ্রব্য ও সেবার সরকারি ক্রয় 365 কোটি টাকা। এর সাথে কি অ্যাড করতে হবে? নিট রপ্তানি 7 কোটি টাকা। তো আমরা যখন 180 কোটি টাকার সাথে 240 কোটি টাকা, 365 কোটি টাকা এবং 7 কোটি টাকা অ্যাড করি তখন আমরা পাই 1692 কোটি টাকা, অর্থাৎ আমাদের জিএনপি আসলো 1692 কোটি টাকা। এরপর আসো আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করি। আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী কী যোগ করতে হয়? খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। তো এইখানে এক একটা যে উপাদানগুলো আছে সেটা কোনটা কোন উপাদানে পড়ে? আমাদের এখানে সরাসরি দেওয়া আছে খাজনা 24 কোটি টাকা। কর্পোরেট আয়কর এটাও কিন্তু খাজনা 65 কোটি টাকা। এরপর কি? অবন্টিত কর্পোরেট মুনাফা, অর্থাৎ যে মুনাফাটা কর্পোরেট বা কোম্পানি বন্টন করেনি, তো এটা কি? প্রফিট। এরপর লভ্যাংশ, এটাও প্রফিট 35 কোটি টাকা। এরপর কি? মূলধন ভোগ অ্যালাউন্স, অর্থাৎ তোমার যে মূলধন ছিল সেটা কি করেছো? তুমি কাউকে ঋণ দিয়েছো, সেটা সে ভোগ করেছে, এর জন্য তোমাকে কি দিয়েছে? একটা অ্যালাউন্স দিয়েছে, অর্থাৎ এটা অন্য ভাষায় বলা যায় সুদ, 180 কোটি টাকা। এরপর বলা আছে সুদ 82 কোটি টাকা। এরপর হলো পরোক্ষ ব্যবসায়ের কর, অর্থাৎ এটা কি? এটা হলো তোমার যে ব্যবসা করেছো সে ব্যবসার কর দিয়েছো, পরোক্ষ ব্যবসার কর, এটাও এক ধরনের সুদ, 163 কোটি টাকা। এরপর নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ। দেখো ক্ষতিপূরণটা কারা পাচ্ছে? যারা তোমার ব্যবসা প্রতিষ্ঠান বা যারা কোনো রকমের চাকরি করছে, বেতন ভাতা বা মজুরি পায়, তো তাদের এই যে সুবিধাটা তারা যে পেলো, এটা কি? তাদের মুনাফা 1028 কোটি টাকা। এরপর মালিকানা আয়, মালিকানা আয়টা কি? প্রফিট 97 কোটি টাকা। তো এই অ্যামাউন্টগুলো যখন আমরা একসাথে যোগ করব তখনই চলে আসবে কি? আমাদের জিএনপি। দেখো এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করার পরে একসাথে আমাদের চলে আসছে 1692 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি ব্যয়ের পদ্ধতিতে জিএনপি নির্ণয় করি তখন যে অ্যামাউন্ট আসবে আয়ের পদ্ধতিতে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একই অ্যামাউন্ট আসবে। তো এখানেও বলা আছে উপরের দুটি পদ্ধতির সাহায্যে নির্ণেয় জিএনপি 1692 কোটি টাকা। অর্থাৎ আয় পদ্ধতি কিংবা ব্যয় পদ্ধতিতে যে পদ্ধতিতে আমরা জিএনপি নির্ণয় করি না কেন তার সবসময় একই অ্যামাউন্ট হবে। আমরা কি শিখেছি? জিডিপি সম্পর্কে শিখেছি, আজকে আমরা জিএনপি সম্পর্কেও শিখলাম। তো এখন একটা প্রশ্ন করি, মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি ও মোট জাতীয় উৎপাদন জিএনপি কখন সমান ও অসমান হতে পারে? প্রশ্ন করতেই পারি, আসতেই পারে প্রশ্ন। তো জিডিপি আমরা কিভাবে নির্ণয় করি? আমাদের জিডিপি নির্ণয় সূত্র হলো কনজাম্পশন প্লাস প্রাইভেট ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এর আগের ক্লাসে আমরা কিন্তু দেখেছি, তাই না? তো আমরা যখন জিডিপি নির্ণয় করব তখন যখন এই তিনটা জিনিসকে আমরা একসাথে অ্যাড করে দিব তার মোট মূল্যটাই হবে জিডিপি। আর আজকে আমরা দেখব জিএনপি। সে জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বইয়ে একটা সূত্র আছে। আমরা যদি জিডিপির সাথে নিট রপ্তানি আয়টা যোগ করতে পারি তখন আমাদের কি হয়ে যাবে? জিএনপি নির্ণয় করা যাবে। কেন এভাবে করা যাবে? কারণ আমরা বৈদেশিক ক্ষেত্র জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি বৈদেশিক ক্ষেত্র দেখছি যেখানে আমাদের দেশীয় জনগণ কোন পরিমাণে বিদেশি পণ্যের ক্ষেত্রে ব্যয় করছে এবং বিদেশি জনগণ আমাদের দেশে পণ্যের জন্য কতটুকু ব্যয় করছে। তো এই দুইটা থেকে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করব অর্থাৎ নিট রপ্তানি বের করব তখন আমাদের বৈদেশিক ক্ষেত্রটা চলে আসবে। তো জিডিপির সাথে আমরা যদি নিট রপ্তানিটা অ্যাড করি তখন আমাদের কি আসবে? জিএনপি আসবে। করলাম, তার মানে জিডিপি প্লাস এক্স মাইনাস এম, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট অর্থাৎ নিট রপ্তানি। তো দেখো যদি কোনো একটি দেশের
রপ্তানি আয় ও আমদানি ব্যয় না থাকে, অর্থাৎ কোনো আমদানি করলো না, কোনো রপ্তানি করলো না, অর্থাৎ নিট রপ্তানিটা শূন্য হয়, তখন আমার জিডিপি যা হবে আমার জিএনপি তাই হবে। ঠিক আছে? অথবা আরেকটা সিচুয়েশন হতে পারে, আমি যদি 10 টাকা আমদানি করি, 10 টাকা যদি রপ্তানি করি, তাহলেও আমার জিডিপি এবং জিএনপি সেম সেম হবে। কিন্তু এটা কি আসলে বাস্তব একটা পরিস্থিতি? কখনো বাস্তবে এরকম হয় যে আমি কোনো আমদানিও করলাম না, রপ্তানিও করলাম না, বা আমদানি করলাম রপ্তানি করলাম, দুইটাই একদম সেম অ্যামাউন্টে? হয় না। তো বাস্তবে কি হয়? বাস্তবে যখন আমার আমদানি রপ্তানির মধ্যে ইনইকুয়ালিটি অর্থাৎ অসমান থাকে, তখন কি হয়? আমার জিডিপি এবং জিএনপিটা ডিফারেন্ট হয়। অর্থাৎ কখনোই বাস্তবে দেখা যায় যে আমার জিডিপি এবং জিএনপি সমান হয় না, বেশিরভাগ সময় অসমান হয়। বাট এটা মানে যে এটা না যে সব সময় অসমান হবে, হতেও পারে যদি আমার আমদানি এবং রপ্তানি একই অ্যামাউন্টের হয়, সেম সেম অ্যামাউন্টের হয়, তখন আমার জিডিপি এবং জিএনপি একই হবে। এই আলোচনা থেকে আমরা কিন্তু শিখে গেলাম কিভাবে জিডিপি থেকে জিএনপি নির্ণয় করতে হয়। মানে আমি যখন জিডিপির সাথে আমাদের নিট রপ্তানিটা অ্যাড করে দিব, তখনই আমাদের কি আসবে? আমাদের জিএনপি চলে আসবে। অর্থাৎ একটি সূত্র থেকে আমরা শিখে গেলাম দুটি সূত্র। আজকে আমরা শিখলাম জিএনপি কি, জিএনপি নির্ণয় কতগুলো শর্ত, এবং জিএনপি নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ আয়ের পদ্ধতি এবং ব্যয়ের পদ্ধতি। তো আগামী ক্লাসে আমরা শিখব এনএনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট, এবং কিভাবে আমরা জাতীয় আয় নির্ণয় করব। তো নেক্সট ক্লাস অবশ্যই খুব মজাদার হবে, কারণ এগুলো আরও বেশি ইন্টারেস্টিং জিনিস। তো ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।